আপনি শুনছেন রেডিও মিলন 90.4 FM। আজকের নিবেদন নারায়ণ সান্যালের কাঁটায় কাঁটায় সিরিজের কাহিনী কৌতূহলী কোণের কাঁটা, অন্তিম পর্ব, দ্বিতীয় ভাগ। পরদিন সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে কৌশিক বলল, একটা দুঃসংবাদ আছে মামু। বলেন তো সবিনয় নিবেদন করি। এমন কোনো সুপ্রভাতের কথা তো আমি স্মরণ করতে পারছি না কৌশিক, যেদিন প্রাতরাশ টেবিলে দিনটা বিষিয়ে দেওয়ার সুব্যবস্থা তুমি করনি। বলো, আমি কর্ণময়। ইদানিং নীলকণ্ঠও হয়ে গেছি, সব জাতের হলাহল টপার টপ হজম করে ফেলছি। আপনার মক্কেল আপনার পরামর্শে কান দেয়নি, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে লিখিত জবানবন্দি দিয়ে বসেছে। তা আরক্ষা বিভাগের এই সুরক্ষিত গোপন তথ্যটা তুমি জানলে কেমন করে? সুকৌশলী আবার কি করে জানবে? সুকৌশলে? বুঝলাম। পুলিশ বিভাগের একাংশ অর্থমূল্যে খবর বিক্রি করে থাকে, আপনি শোনেননি? জবানবন্দিতে কি বলেছে ছন্দা? বলেছে কমলেশ তাকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছিল। বস্তুত কমলেশ এতদিন আত্মগোপন করে বসেছিল, অপেক্ষা করছিল কতদিনে ছন্দা দ্বিতীয়বার বিয়ে করে। ত্রিবিক্রম নারায়ণের একমাত্র পুত্রকে সে বিয়ে করেছে এই খবর পেয়ে কমল সবিক্রমে আত্মঘোষণা করতে উদ্যোগী হয়েছিল। বেশ কয়েকবার ছন্দা নাকি টেলিফোনে কমলেশের সঙ্গে কথা বলে। ছন্দা ওকে উল্টে ধমক দেয় যে মুহূর্তে সে আত্মঘোষণা করবে সেই মুহূর্তে নানান ব্যক্তি তাকে আক্রমণ করবে, যাদের কন্যা বা ভগ্নীকে ফাঁসিয়ে সে এতদিন আত্মগোপন করেছিল। অবশ্য এই আশঙ্কা কমলেশের নিজেরও ছিল, তাই সে একটা মাঝামাঝি রফা করতে চেয়েছিল। ছন্দা রাজি হয় যে শনিবার রাত 1টায় তারাতলায় তার প্রথম স্বামীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবে। বস্তুত ত্রিদীপ ঘুমিয়ে পড়ার পর গ্যারেজ থেকে গাড়ি বের করে তারাতলায় চলে আসে। গাড়িটা পার্ক করে দরজার কাছে এগিয়ে গিয়ে সে লক্ষ্য করে কমলেশের ঘরে আলো জ্বলছে, ভেতর থেকে একটা বচসার শব্দ ভেসে আসছে। ওই সময় ছন্দা কলবেলটা বাজায়, কিন্তু কেউ সাড়া দেয় না। এই সময় ঝনঝন করে কাঁচের কিছু বাসনপত্র ভেঙে যাওয়ার শব্দ হয়, আর তৎক্ষণাৎ বাতিটা নিভে যায়। ঠিক তারপরেই ছন্দার নজর পড়ে 1.5 তলার ঘর থেকে কেউ বাঁশের ভাড়া বেয়ে নেমে আসছে। লোকটার পরনে প্যান্ট শার্ট, মাথায় একটা লোহার হেলমেট। ছন্দা আত্মগোপন করে। একটু পরেই সে শুনতে পায় একটা মোটর সাইকেল চলে যাবার শব্দ। ছন্দা এরপর নিজের গাড়িতে উঠে বাড়ি ফিরে আসে। এই হচ্ছে তার জবানবন্দির চুম্বকসার। কমলেশের বাড়ির কাছাকাছি অন্য কোনো পরিচিত গাড়িকে সে কি পার্ক করা অবস্থায় দেখেছে? সেসব কথা কিছু বলেছে নাকি? না। তারপর বোধ করি পুলিশ অফিসার ওর নাকের ডগায় একটা চাবির রিং দুলিয়ে প্রশ্ন করেছিল, এটা তাহলে কি করে ঘরের ভেতর পাওয়া গেল, তাই তো? আগে হ্যাঁ, তা করেছিল। ছন্দা তার জবাবে বলেছে যে সে বিকেলের দিকে তারাতলায় একবার এসেছিল কমলেশের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে, কিন্তু বেশিক্ষণ বসতে পারেনি। চাবিটা হয়তো তখনই ওর ভ্যানিটি ব্যাগ থেকে পড়ে যায়। কেউ নিজের পায়ে নিজেই কুড়ুল চালায়, কেউ কুড়ুলটা খাড়া করে পেতে তাতে পদাঘাত করে, ফল একই। এই কথা কেন বলছো? হতভাগীকে পই পই করে বলে এলাম যে পুলিশ তোমাকে নানান জাতের রাঙা মূল্য দেখাবে, লোভে পড়ে কোনোটা গিলতে যেও না, আর আমার অনুপস্থিতিতে কোনো স্টেটমেন্ট দিও না। তা শুনলো না। প্রথম থেকেই দেখছি বড্ড একরোখা মেয়েটা, নিজে যা ভালো বোঝে তাই করে। সেটাই, পুলিশ নানা সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে প্রমাণ করবে যে শনিবার বিকেল থেকে রাত 1টা পর্যন্ত ছন্দার কাছেই চাবির থোকাটা ছিল। এর মধ্যে হয়তো 2-1বার গ্যারেজের তালা বন্ধ করেছে ত্রিদীপ, ছন্দা তা খুলেছে। হয়তো কোনো পেট্রোল পাম্পের বয় আদালতে উঠে সাক্ষী দেবে ওই মেম সাহেব রাত 1টার সময় তাদের দোকান থেকে পেট্রোল খরিদ করেছেন। চাবির থোকাটা ওই ছোকরার হাতে দিয়েছেন পেট্রোলের ট্যাঙ্ক খুলতে। হয়তো সেই পেট্রোল পাম্পের মালিক ভাউচারের কাউন্টার ফাইলে মারুতি গাড়ির নম্বরটা এস্টাবলিশ করে দেবে। সেসব সাক্ষীর সম্ভাবনা তো আছেই, তাছাড়াও প্রত্যক্ষ কিছু বিপদের সম্ভাবনা আছে। বাস্তবে কে যে কলবেলটা বাজিয়েছে তা কিন্তু আমরা জানি না, কিন্তু ঘটনাস্থলে ওই সময়ে আরো 2জন বা 3জন ব্যক্তির উপস্থিতির কথা অনুমান করা যাচ্ছে। যে লোকটা ভাড়া বেয়ে নেমেছিল, যে লোকটা দেশলাই জ্বালাচ্ছিল, যে লোকটা মোটর বাইকে করে পালায় এবং নিজ স্বীকৃতি মতে ডক্টর ব্যানার্জি। পুলিশ যদি কোনো ক্রমে ব্যানার্জির সন্ধান পায় এবং তাকে কাঠগড়ায় তোলে, তাহলে তিনি দাবি করবেন যে কলবেলটা তাঁরই আঙুলের ছোঁয়ায় বেজেছিল। ছন্দা ওই জবানবন্দি দিয়েছে জেনেও? প্রথম কথা, তিনি যদি সত্যিই কলবেলটা বাজিয়ে থাকেন তাহলে হলফ নিয়ে তিনি মিথ্যে সাক্ষী দিতে পারেন না,
এমনকি ছন্দাকে বাঁচানোর জন্যও নয়। দ্বিতীয় কথা, পুলিশ যদি ওই ফলস ডেথ সার্টিফিকেটের অস্তিত্ব টের পায়, তাহলে ডাক্তারবাবু নিতান্ত বেকায়দায় সাক্ষীর মঞ্চে উঠে দাঁড়াবেন এবং পুলিশ যেভাবে চাইবে তাকে সেভাবেই সাক্ষী দিতে হবে। তাছাড়া ওই মোটর বাইকের আরোহী সম্ভবত যে ভাড়াবে নেমে এসেছিল, তাকেও যদি পুলিশ পাকড়াও করে তাহলে সেও ওই সুযোগটা চাইতে পারে, কারণ বোঝা যাচ্ছে কলবেলটা যে বাজিয়েছে সে ভেতরে ঢোকেইনি। বাসু সাহেবের চেম্বারে দিনের শুরুতে প্রথম সাক্ষাৎ প্রার্থী একজন স্বনামধন্য বিশিষ্ট ব্যক্তি। রানু দেবী তার আগমন বার্তা ইন্টারকমে জানালেন না। সাক্ষাৎ প্রার্থীকে রিসেপশন কাউন্টারে বসিয়ে নিজেই চলে এলেন এই ঘরে। কি ব্যাপার, কেউ দেখা করতে চায় নাকি? তা চায়, ভিআইপি ভিজিটার, স্বয়ং শ্বশুর মশাই। মানে কার শ্বশুর? কার আবার? তোমার মক্কেলে? হায় সি, সেই স্বনামধন্য ত্রিবিক্রম নারায়ণ। ঠিক আছে, পাঠিয়ে দাও। এই বিপুল খরচের ব্যয়ভার মেটানোর জন্য তাকে তো আমার দরকার। তুমি কি আশা করছো পুত্রবধূর মামলায় উনি খরচ করবেন? তা তো করতেই হবে, খানদান বলে কথা। শক্তাবত রাজপুত রাও পরিবারের বধূমাতা হত্যার অপরাধে কাঠগোড়ায় দাঁড়াবেন, অথচ তার শ্বশুরমশাই খরচ করবেন না। তাহা কি হয় নাকি? আমি বাজি ধরে বলতে পারি তুমি ওর কাছ থেকে একটা পয়সাও আদায় করতে পারবে না। আমি তোমার বাজিটা অ্যাকসেপ্ট করতে পারছি না অন্য একটা কারণে রানু। তুমি জিতলে অথবা হারলে টাকাটা আমাকেই মিটিয়ে দিতে হবে, যেহেতু আমাদের জয়েন্ট অ্যাকাউন্ট। ওই মহান অতিথিটিকে আর বেশিক্ষণ বসিয়ে রেখো না, পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। আসুন রাও সাহেব, মিস্টার বাসু আপনার প্রতীক্ষা করছেন। রাও ত্রিবিক্রম নারায়ণ ঘরে প্রবেশ করলেন। বাউ করে মৃদু হাসলেন একবার, কিন্তু করমর্দনের জন্য হাতটা বাড়িয়ে দিলেন না। বাসু সাহেব দাঁড়িয়ে পড়েছেন। হাত বাড়িয়ে একটা চেয়ার নির্দেশ করলেন তিনি। উভয়ে উপবেশন করলেন। নিঃশব্দে নিষ্ক্রান্ত হয়ে গেলেন মিসেস বাসু। দরজাটা বন্ধ হয়ে গেল। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন এই আনঅ্যাপয়েন্টেড সাক্ষাৎকার? আমি বস্তুত প্রতিদিনই আপনাকে প্রত্যাশা করেছি মিস্টার রাও। কাগজে যখন দেখলাম আপনি ইন্ডিয়ান চেম্বার অব কমার্সে বক্তৃতা দিতে কলকাতায় এসেছেন, তখন থেকেই। সেটা গৌণ কারণ ব্যারিস্টার সাহেব। আমাকে নাসিক থেকে উড়ে আসতে হয়েছে আমার খানদানের খাতিরে। জানি। আচ্ছা, আপনার পুত্র ত্রিদীপের সঙ্গে কি আপনার দেখা হয়েছে নাকি কলকাতায় আসার পর? শুনেছি সেই রবিবারের সকাল থেকে সে নাকি আর আলিপুরের ঠিকানায় থাকে না। ব্যারিস্টার সাহেব, আমার মনে হয় আমি যে উদ্দেশ্যে এসেছি, যে প্রস্তাবটা পেশ করতে চাই, তাই প্রথমে দাখিল করি। তারপর আপনি আপনার সওয়াল শুরু করতে পারবেন। অল রাইট, বলুন। দেখুন বাসু সাহেব, আমি খোলা কথার মানুষ, শুনেছি আপনিও তাই। আমি পেশাগতভাবে একজন ফাইন্যান্সিয়ার। টাকা খাটাই, দৈনিক লাখ লাখ নয়, কোটি কোটি টাকা হাতফিরি হয়। সবই যে আমার টাকা তা নয়, তবে আমার হাত দিয়েই যায়। এর ফলে বেশ কিছু সুদক্ষ আইনজীবীকে আমি মাস মাইনে রাখতে বাধ্য হয়েছি। তবে তারা সবাই কর্পোরেট বা কমার্শিয়াল লয়ের বিশেষজ্ঞ, সবাই দেওয়ানি আদালতের। আপনি আমার কর্মজীবনে প্রথম ক্রিমিনাল লয়ার যার সঙ্গে আমাকে কারবার করতে হচ্ছে। আমি জানি দেওয়ানি আদালতের এসব গয়ঙ্গৎস আইন বিশারদের মতো গোদাই লস্করি চাল আপনাদের পোষায় না। আপনাদের অত্যন্ত দ্রুত অথচ নির্ভুল বিচক্ষণ সিদ্ধান্ত নিতে হয়, কারণ ভুল হলে আপনার মক্কেল গচ্চা দিয়ে নিষ্কৃতি পাবে না, তো তাকে জেল খাটতে হবে বা ফাঁসির দড়িতে ঝুলতে হবে। আপনি কিন্তু এখনো কাজের কথায় আসেননি মিস্টার রাও। ভূমিকাটা সংক্ষেপ করলে বোধহয় দুপক্ষেরই সুবিধে। ধন্যবাদ। আমার পুত্র আপনার সঙ্গে সাক্ষাৎ করেছে প্রথম সুযোগে। সে তার সহধর্মিণীকে বাঁচাতে চায়, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেহেতু তার ধমনীতে শক্তাবত রাজবংশের রক্ত বইছে, যেহেতু সে রাঠোর রাজপুত, তাই সে মিথ্যের সঙ্গে আপোষ করতে রাজি নয়। স্ত্রীর প্রতি অনুরাগ বা সহানুভূতি তাকে কিছুতেই সত্য থেকে বিচলিত করবে না। এই তার খানদান।
আপনি কিন্তু এখনো ভূমিকার পর্যায়ে আটকে রয়েছেন। আমাকে নতুন কোনো তথ্য সরবরাহ করতে পারেননি। আমি আমার বক্তব্যের বুনিয়াদটা বানাচ্ছিলাম। সেটা নিতান্ত নিষ্প্রয়োজন। আপনার পুত্র তার নিদ্রাগতা ধর্মপত্নীকে ত্যাগ করে স্ত্রীর অজ্ঞাতসারে আমার সঙ্গে এবং থানার অফিসারের সঙ্গে দেখা করে ইতিপূর্বেই ফাউন্ডেশনটা বানিয়ে ফেলেছে। আপনি সরাসরি সুপারস্ট্রাকচারে আসুন। ঠিক আছে, বক্তব্যটা হলো, আমার পুত্র আপনাকে নিয়োগ করেছিল তার স্ত্রীর তরফে, সে কোনো রিটেনার দিয়ে যায়নি। আমি জানি অগ্রিম না পাওয়া সত্ত্বেও আপনি ত্রিদীপের স্ত্রীর জন্য অনেক ছোটাছুটি করছেন, অনেক খরচও ইতিমধ্যে করে বসে আছেন। আমি এও জানি যে আপনি প্রত্যাশা করছেন যে আপনার বিটা আমি মিটিয়ে দেব। আপনি জানেন যে আমার পুত্রের নিজস্ব বলতে কিছুই নেই, তার সব খরচপত্র আমি বহন করি। আমি ত্রিদীপের নির্বাচন ক্ষমতাকে নিশ্চয়ই তারিফ করব। তার স্ত্রী যে জটিল মামলায় জড়িয়ে পড়েছে তা থেকে তাকে মুক্ত করার ক্ষমতা যদি কলকাতার কোনো আইনজীবীর থাকে তবে তিনি হচ্ছেন PK বাসু বার অ্যাট ল। তাই এই পর্যায়েই আমার মনে হলো যে আপনাকে জানিয়ে রাখা উচিত আমি আপনার যাবতীয় বিল মেটাবো, কিন্তু একটি শর্ত সাপেক্ষে। বলে যান, আমার এখন শুধু শুনে যাওয়ার কথা। বলছি, কিন্তু মুশকিল কি জানেন তো, মন খুলে আপনাকে সব কথা যে বলা যায় না। কেন মিস্টার রাও? কারণ ইতিপূর্বেই পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিরঞ্জন মাইতি মশাইয়ের সঙ্গে এই কেসটা নিয়ে কিছু আলাপচারিতা হয়েছে। তিনি আমাকে কথা প্রসঙ্গে জানিয়েছেন মামলাটা কোন পথে পরিচালনা করার ভাবনা আছে তার। সেটা তিনি আমাকে বিশ্বাস করে বলেছেন, তা নিয়ে আমি আপনার সঙ্গে আলোচনা করতে পারি না, তাতে বিশ্বাস ভঙ্গ করা হবে। বটেই তো। কিন্তু আপনি তো অত্যন্ত বুদ্ধিমান বলে বিখ্যাত। আপনি যদি নিজের থেকেই সেটা অনুমান করে আমাকে জানান তাহলে আমি বিশ্বাসভঙ্গ না করেই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। আপনি বোধহয় বলতে চান যতদিন আপনার পুত্র এবং ছন্দার সম্পর্কটা স্বামী স্ত্রীর ততদিন মাইতি মশাই ত্রিদীপকে সাক্ষীর মঞ্চে তুলতে পারবেন না। ফলে মাইতি মশাইয়ের প্রথম স্ট্র্যাটেজি হবে ওই বিবাহটা নাল অ্যান্ড ভয়েড করা, অর্থাৎ বিবাহ মুহূর্ত থেকে তা যে অসিদ্ধ তা প্রমাণ করা, তাই তো? ধন্যবাদ। আমি জানতাম আপনি সঠিক অনুমান করতে পারবেন এবং এটাও আপনি অনুমান করতে সক্ষম যে বিবাহটাকে অসিদ্ধ প্রমাণ করার বিষয়ে ঠিক কি দৃষ্টিভঙ্গি পোষণ করি, তাই না? আপনার ধারণায় আপনার পুত্র অবাঞ্ছিত বিবাহ বন্ধনে নিজেকে আবদ্ধ করেছে। নিশ্চয়ই। সে এমন একটি স্ত্রীলোককে বিয়ে করেছে যে অন্নপূর্বা, যে বয়সে বড়, যার খানদান নেই এবং শুধুমাত্র আমার পুত্রের বৈভবের কথা চিন্তা করেই তাকে বিবাহ করেছে। সে কি? আপনি তো এইমাত্র বললেন যে আপনার পুত্র কপরদক্ষিণ। স্ত্রীকে ভাত কাপড়ের যোগান দেবার প্রয়োজনে তাকে বাপের কাছেই হাত পাততে হয়। ত্রিবিক্রম আগুন ঝরা চোখে বাসু সাহেবের দিকে 5 সেকেন্ড নির্বাক তাকিয়ে রইলেন। আপনার বক্কিল কিন্তু জানে যে তার স্বামী আমার সমস্ত সম্পত্তির একমাত্র ওয়ারিশ। লুক হিয়ার মিস্টার রাও, আপনি অহেতুক কুণ্ঠা করছেন। আপনার প্রস্তাবটা আমি বলে দিচ্ছি, দেখুন মেলে কিনা। যে মেয়েটি খুনের মামলায় ফেঁসেছে তার যাবতীয় ব্যয়ভার আপনি মেটাতে স্বীকৃত একটি শর্ত সাপেক্ষে। শর্তটি হলো এই যে আমি ম্যারেজ অ্যানালমেন্ট কেসটাতে কোনো ডিফেন্স দেব না। নির্বিবাদে ছন্দার সঙ্গে ত্রিদীপের বিবাহটা আইনত অসিদ্ধ হয়ে যাওয়ার পর আমি মেয়েটিকে খুনের দায় থেকে বাঁচাবো, অর্থাৎ বিবাহটা নাকচ হতে দিলেই আপনি আমার ফিজ মেটাবেন, আর আসামি যদি আপনার পুত্রবধূ হিসেবে মামলা লড়ে তাহলে আপনি একটি কানা করিও ঠেকাবেন না। মোদ্দা কথা এই তো? আপনি ঠিকই বলেছেন, তবে বড় চাচা ছোলা ভাষায়। কিন্তু মূল বক্তব্যে কোনো ভুল নেই তো? হ্যাঁ, তাই। অবশ্য আমার সঙ্গে সহযোগিতা করলে আপনার ন্যায্য বিলি যে শুধু মেটাবো তাই নয়, তার চেয়ে অনেক অনেক বেশি। আপনি বলতে চাইছেন বিলের ওপর টিপস দেওয়া হবে, তাই তো? না, ছি। আমি এই সম্মান মূল্যের কথা বলছি, অনারেরিয়াম। বুঝেছি। বিহারে ওকে বলে এথি। রাখা ঢাকা বাংলায় পান খেতে দেওয়া, বোফোর্স কেসের ব্যাপারে বিজনেস ওয়ার্ল্ডে কমিশন, আর হর্ষদ মেহতা বা আপনার মতো ধনকুবেরদের ভাষায় অনারেরিয়াম, আর প্রকৃত জনের খেলো কথায় ঘুষ।
এবার আপনার জবাবটা এক কথায় শুনে যায়। তা কেমন করে হবে রাও সাহেব? প্রস্তাবটা পেশ করার আগে আপনি দীর্ঘ ধানাই পানাই ভূমিকার ফাউন্ডেশন গড়েছেন। এখন এক কথায় আমার জবাবটা শুনতে চাইলে আমিই বা রাজি হব কেন? আমার জবাবেরও একটা ভূমিকা চাই তো। ঠিক আছে, বলুন। প্রথম কথা, ত্রিদীপ নারায়ণ রাও একটা মেরুদণ্ডহীন ইনভার্টিব্রেট। এ কথা আপনিও জানেন, আমিও জানি। কিন্তু এই দুর্ঘটনার জন্য সে বেচারি কতটা দায়ী আর কতটা আপনি, সে কথাও আমি জানি, কিন্তু আপনি জানেন না। আপনি এইভাবে আমাকে বাগে পেয়ে অপমান করছেন। অপমান না তো। আপনি প্রস্তাবটা পেশ করার অবকাশে ধরে নিতে পারলেন যে আমি সজ্ঞানে আমার মক্কেলের সর্বনাশ করব, আমি একজন যোগ্য ঘুষখোর অ্যাটর্নি, আর আমি তার জবাব দেওয়ার সময় আর্গিউ করতে পারবো না। আপনি সজ্ঞানে আপনার সন্তানের সর্বনাশ করেছেন মিস্টার রাও। আপনি একজন অযোগ্য অপরিণামদোষী পিতা। পুরো আধ মিনিট ত্রিবিক্রমের বাক্যস্ফূর্তি হল না। তারপর বললেন, আপনি তাহলে আমার প্রস্তাবটা গ্রহণ করছেন না? প্লিজ মিস্টার রাও, আমাকে বলতে দিন। কি বলবেন বলুন। আপনার আশঙ্কা হয়েছে যে ছন্দা যদি আপনার পুত্রবধূ হয়ে টিকে থাকে তাহলে আপনার একচ্ছত্র সাম্রাজ্যে একটি বিপ্লব ঘটে যেতে পারে। ছন্দা হয়তো ভালোবাসার জোরে তার স্বামীর মেরুদণ্ডের কার্টিলেজ হয়ে যাওয়া অস্থিগুলো কঠিন করে তুলতে পারে। তাই আপনি তাকে সরাতে বদ্ধপরিকর, তাই না? আপনি কিন্তু এখনো আমার প্রস্তাবের প্রত্যুত্তরটা দেননি। দিইনি, এবার দিচ্ছি। আমি ছন্দা রাওয়ের ডিফেন্স কেসটা নিয়েছি। সে আমার মক্কেল, তার স্বার্থের কথা আমি সবার আগে দেখব। আপনার পুত্রের মুখটা বন্ধ রাখতে পারলেই আমার মক্কেলের সুবিধে। ফলে বিবাহ নাকচের মামলাটা আমাকে লড়তেই হবে। জান কবুল হাড্ডাহাড্ডি লড়াই হবে মিস্টার রাও। কিন্তু আইনজ্ঞ হিসেবে আপনি তো বুঝতে পারছেন যে সেই চেষ্টা বৃথা। অ্যাডভোকেট মাইতি বলেছেন যে এটা জাস্ট একটা ওপেন অ্যান্ড শাট কেস। 10 মিনিটের ভিতর বিবাহটা নাকচ হয়ে যাবে, যেহেতু ছন্দা যখন আমার পুত্রকে রেজিস্ট্রি বিবাহ করে তখনও কমলেশ জীবিত। ছন্দা সেই মুহূর্তে ছিল বিবাহিতা। মামলায় তো হারজিত থাকেই মিস্টার রাও। আমি মাইতির সঙ্গে একমত। মামলার রায় হয়তো 10 মিনিটেই হয়ে যাবে, কিন্তু প্রফেশনাল এথিক্স বলে তো একটা কথা আছে। বিবাহ নাকচের মামলাটা আমাকে লড়তেই হবে। আপনার মক্কেল যদি আপনার ফিজ না মেটাতে পারে তবু? মামলা জিতলে সে নিশ্চয়ই আমার প্রাপ্য মিটিয়ে দেবে, কারণ তখন তার স্বামী হয়ে যাবে কোটিপতির ওয়ারিশ। আর তার যদি সাময়িকভাবে সেই ক্ষমতা না থাকে তাহলে খানদানের খাতিরে তার স্বনামধন্য শ্বশুরমশাই নিশ্চয়ই পুত্রবধূকে ঋণমুক্ত করে দেবেন। সেই হিসাবটাতেই প্রচন্ড ভুল হচ্ছে আপনার। হতে পারে। আপনি একজন বাণিজ্য চুম্বক, ফাটকা নিশ্চয়ই খেলেন। অন্তত ফাটকা খেলা কাকে বলে তা জানেন। আমি একটা ফাটকা খেলছি মিস্টার রাও। হারলেও এইটুকু সান্ত্বনা থাকবে যে একজন নিষ্ঠুর কোটিপতি শ্বশুরের বিরুদ্ধে এক অসহায় নিঃস্ব পুত্রবধূর হয়ে লড়েছি বিনা পারিশ্রমিকে। আর জিতলে সেক্ষেত্রে আপনি এই ঘরে ওই চেয়ারে বসে আমার ন্যায্য পারিশ্রমিকটুকু মিটিয়ে দেবেন বিনা টিপসে। এরপর আর কোনো কথাই চলে না। আমরা দুজনেই দুজনকে চিনেছি। ঠিক আছে, খেলুন ফাটকা প্রাণ ভরে। নমস্কার। নমস্কার। বাসু সাহেবের মেজাজ খারাপ। সঙ্গত হেতুতে প্রসিকিউশনের তরফে আদালতে আবেদন করা হয়েছে যেন কমলেশ হত্যা মামলার শুনানির দিন এক পক্ষকাল পিছিয়ে দেওয়া হয়। হেতু বাদীপক্ষ এখনো নানান তদন্ত করছে, সময় লাগবে কেসটা সাজাতে। বিচারক প্রতিবাদী পক্ষের মতামত জানতে চান। বাসু সাহেব বলেন, প্রতিবাদী পক্ষ ডিফেন্সের জন্য তৈরি মাই লর্ডশিপ। বাদী পক্ষের আবেদন অনুযায়ী মামলার দিন শুধু 15 দিন কেন, 6 মাস পিছিয়ে দিলেও আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু শর্ত সাপেক্ষে। আসামিকে জামিন দিতে হবে। জীবিকায় আসামি একজন নার্স, বিনা বিচারে হাজতে রেখে দেওয়ায় তার দৈনিক উপার্জন বন্ধ। বিচারক প্রতিবাদীর আবেদন গ্রাহ্য করেননি, তবে বাদী পক্ষের আবেদনও পুরোপুরি মেনে নেননি। মামলার তারিখ 7 দিন পিছিয়ে দেওয়া হয়েছে মাত্র, জামিন দেওয়া হয়নি।
জামিন নামঞ্জুর হওয়ার একটা সম্ভাব্য হেতু পুলিশ কর্তৃপক্ষ ত্রিদীপ নারায়ণের বিবৃতির অংশবিশেষ সাংবাদিকদের মধ্যে বিতরণ করেছে। কাগজে ছাপা হয়েছে ত্রিদীপের অভিযোগ, একটি সদ্য বিবাহিতা বিয়ের কনে স্বামীকে জোরালো ঘুমের ওষুধ খাইয়ে অভিসারে গিয়েছিল, এমন একটা মুখরোচক কিস্সা খবরের কাগজ লুফে নেয়। বিচারক সেই জন্যই প্রভাবিত হলেন কিনা ঠিক বোঝা গেল না। মোট কথা, ছন্দা জামিন পায়নি। ওই দিন সন্ধ্যায় আদালত থেকে ফিরে আসার পরেই রানু দেবী খবর দিলেন, দুটো কথা বলার আছে। তুমি আদালতে বেরিয়ে যাবার পর কোর্ট পেয়াদা নোটিশ দিয়ে গেছে তোমার মক্কেল ছন্দা রাওয়ের বিরুদ্ধে বিবাহ নাকচের আবেদন। শুনানির দিন শুক্রবার বেলা 10:30 আলিপুর কোর্টে 3 নম্বর এজলাসে। তো ডায়েরিতে লিখে রেখেছি। এটা তো প্রত্যাশিত সংবাদ। ছন্দার বিবাহটা নাকচ না হওয়া পর্যন্ত কমলেশ হত্যা মামলা শুরু হতে পারছে না। জানি, সেজন্যই ওরা মামলার দিন পিছিয়ে নিচ্ছে, যাতে তার আগেই বিবাহ বিচ্ছেদের মামলাটার ফয়সালা হয়ে যায়। এখনো কোর্টটা গা থেকে খুলতে পারিনি রানু। এই অবস্থাতেই ব্যারিস্টারের বউ হয়ে এমন একটা বেআইনি কথা তুমি বলতে পারলে? কেন? মামিমা ভুল কি বললেন? এবার খুলেছি, এবার বলবো। ওদের বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হয়ে গেলেও ত্রিদীপ আদালতে উঠে সাক্ষী দিতে পারবে না যদি তার ভূতপূর্ব স্ত্রী আপত্তি জানায়। কেন? কারণ ঘটনার রাতে ওরা স্বামী স্ত্রী ছিল। আজ এখন বিবাহ বিচ্ছেদ মঞ্জুর হলে ওদের অতীতকালের দাম্পত্য জীবনটা কর্পূরের মতো তো উবে যায় না। তাহলে ওদের উদ্দেশ্য কি? কমলেশ হত্যা মামলার তারিখ পিছিয়ে ওরা এত তাড়াহুড়ো করে বিবাহ বিচ্ছেদের মামলাটা আদালতে আনছে কেন? আরে বাপু, নোটিশটা পড়ে দেখো। এটা কি ডিভোর্স পিটিশন? আদৌ না, এটা অ্যানালমেন্টের মামলা। ওরা বলতে চায় যে ছন্দা বিশ্বাস আর ত্রিদীপ রায় এক বিছানায় 7 রাত শুয়েছে এই মাত্র। ওদের বিবাহটাই অসিদ্ধ, কারণ 15 জুন তারিখে যখন ছন্দা বিশ্বাস আর ত্রিদীপ রাও ম্যারেজ রেজিস্ট্রারের কাছে উপস্থিত হয়, তখন ওদের একজন মানে ছন্দা ছিল অন্নপূর্বা, বিবাহিতা। তার প্রথম পক্ষের স্বামী কমলেশ বিশ্বাস ওই তারিখে জীবিত ছিল। সুতরাং ওই ছন্দা ত্রিদীপ শুভ বিবাহ গোড়া থেকেই অসিদ্ধ, নাল অ্যান্ড ভয়েড। এটা যদি প্রমাণিত হয় তাহলে ত্রিদীপ তার স্ত্রীর বিরুদ্ধে সাক্ষী দিতে পারবে? আবার বেআইনি কথা। স্ত্রীর বিরুদ্ধে হচ্ছেটা কোথায়? বিয়েটা যদি শুরু থেকেই অসিদ্ধ প্রমাণিত হয়, তখন ত্রিদীপের চোখে ছন্দা তো একজন ভারতীয় নাগরিক মাত্র, যে ওর বিছানায় 7 রাত শুয়েছে, স্ত্রী নয়। ফলে ছন্দার বিরুদ্ধে সে সাক্ষী দিতে পারবে না কেন? সে যাই হোক, তোমার দ্বিতীয় দুঃসংবাদটা কি সেটা বলো। দুটো খবর দেওয়ার আছে বলছিলে না? হ্যাঁ, দ্বিতীয়টা দুঃসংবাদ নয়। ডক্টর ব্যানার্জি ফোন করেছিলেন, বলেছেন তুমি এলেই যেন ওর চেম্বারে একটা ফোন করো। ডক্টর ব্যানার্জি? সে এখনো কলকাতায়? গুড গড! কেন, তার কি বাইরে যাবার কথা ছিল? ইমিডিয়েটলি ধরো তো ডাক্তারকে। লোকটা এভাবে আত্মহত্যা কেন করতে চাইছে সেটাই আমি বুঝতে পারছি না। হ্যালো, ব্যারিস্টার পি.কে. বাসু বলছি। ডক্টর ব্যানার্জিকে ফোনটা একটু দাও তো। হ্যালো, কে মিস্টার বাসু? আপনি এখনো কলকাতায় কি করছেন? এই মশাই, ডাক্তার মানুষকে রাতারাতি বেড়াতে যেতে পারে নাকি? যাবো পরশু। টিকিট কেটেছি, হোটেলেও রিজার্ভেশন করেছি। 2-1টি রোগী মরতে বাকি আছে, সেগুলো সেরেই। আমাকে ফোন করতে বলেছিলেন কেন? আমার নার্সিং হোমের একটি পেশেন্ট আপনার সঙ্গে দেখা করতে চায়। 3-4 আগে তার গল ব্লাডারটি কেটে বাদ দেওয়া হয়েছে, তাই তিনি শয্যাগত। এটা না হলে তিনি আপনার সঙ্গে নিজে গিয়ে দেখা করতেন। হ্যাঁ, তা কি নাম ভদ্রলোকের? ভদ্রলোক নয়, ভদ্র মহিলা। বেহালা অঞ্চলের কোন একটা স্কুলের হেডমিস্ট্রেস, নাম শকুন্তলা দত্ত। তা কি বিষয়ে তিনি আমার পরামর্শ চান সে কথার কিছু ইঙ্গিত দিয়েছেন? আগে হ্যাঁ, প্রথম কথা, তিনি আপনার পরামর্শের জন্য সাক্ষাৎটা চাইছেন না। ওই তো কমলেশ বিশ্বাসের মার্ডার কেসের কিছু তথ্য আপনাকে জানাতে চান। রিয়েলি? আমি এক্ষুনি আসছি, আধ ঘন্টার ভেতরে। চাটা খেয়ে যাবে না? টি ক্যান ওয়েট রানু, টাইম কান্ট। ভিজিটিং আওয়ার এখনো শেষ হয়নি। শকুন্তলা দত্তের কেবিনে 3-4 জন দর্শনার্থী।
ডক্টর ব্যানার্জি বাসু সাহেবকে নিয়ে ঘরে ঢুকতেই অন্যান্য দর্শনার্থীরা উঠে দাঁড়ালো। ব্যানার্জি পরিচয় করিয়ে দিলেন। শকুন্তলা বলল, আপনি আমার খুবই পরিচিত, যদিও আজই আপনাকে চাক্ষুষ দেখলাম। ভারী নতুন কথা বললেন। ও কথা তো আমিও বলতে পারি। কোন কথা? ওই যে আপনি আমার খুবই পরিচিত, যদিও আজই আপনাকে চাক্ষুষ দেখলাম। আমি আপনার পরিচিত? আলবাত, আপনি বরিশা বেহালার মেয়েদের স্কুলের হেডমিস্ট্রেস। আপনারা দুই বোন, আপনার ছোট বোনের নাম অনসূয়া কর। ওদের কেবিনে প্রবেশ করার পর যারা দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে ছিলেন তাদের মধ্যে একটি মেয়ে হঠাৎ কথার মধ্যেই নিচু হয়ে বাসু সাহেবকে প্রণাম করল। ওই আমার ছোট বোন অনু। আর ওই ছেলেটি বোধহয় 13ই আগস্ট, মানে সেই 84 সালের কথা বলছি, আপনাকে বেলেঘাটার বস্তিতে নিয়ে গিয়েছিল। আশ্চর্য, তারিখটাও মনে আছে আপনার? এবার অনসূয়ার পাশে দাঁড়ানো যুবকটি নিচু হয়ে বাসু সাহেবকে প্রণাম করে। বাসু সাহেব দু হাতে ওর দুই কাঁধ ধরে বললেন, থাক থাক, তা বলছি বিয়েটা সেরে ফেলেছ তো? এখন তো আর কোনো বাধা নেই। অনসূয়া মাথা নিচু করে। ছেলেটিও অপ্রস্তুত। আমি বাড়ি ফিরে একটু সুস্থ হলেই সে আয়োজন করব। আপনাকে আসতে হবে কিন্তু। চেষ্টা করব। ভালো মন্দ খেতে পেলে আমি ছাড়ি না, বামুন না হলেও। তা ডেকে পাঠিয়েছিলে কেন? কমলাক্ষর পূর্ব ইতিহাস সম্বন্ধে কোনো সাক্ষ্যের প্রয়োজন হলে আমি রাজি আছি। প্রয়োজনে অনসূয়াও আদালতে উঠে সাক্ষী দেবে। দেখো, কমলেশ ওরফে কমলেন্দু ওরফে কমলাক্ষ সে যে ধোয়া তুলসী পাতা ছিল এমন দাবি পুলিশ করেনি। ফলে আমরা সদল বলে মৃত মানুষটির চরিত্র হনন করে কোনোভাবেই লাভবান হব না। তবু তোমাদের নাম ঠিকানাগুলো আমাকে একটু লিখে দাও, প্রয়োজনে আমি যোগাযোগ করব। নাম ঠিকানা লিখে দিল অনসূয়া। আপনি যদি সময় করে সেদিন আসতে পারেন দারুণ খুশি হব। কোন দিনটার কথা বলছো বলো তো? সাল তারিখ আবার আমার ঠিকঠাক মনে থাকে না। অনেক আশীর্বাদ রইল। ডক্টর ব্যানার্জি বাসু সাহেবকে কোয়ার্টার্সে নিয়ে গেলেন। কি খাবেন বলুন? চা, কফি না ড্রিঙ্কস? ড্রিঙ্কস? তারও আয়োজন আছে নাকি? তা তোমার গার্জেনটিকে দেখছি না যে? গার্জেন? তোমার সেই কনফিডেন্সিয়াল নার্সটি। সে তো নার্সিং হোমে। কেন, দরকার আছে? তা আছে বই কি। আচ্ছা, ওই গদাধরকে তো দেখছি না, কফিটা তাহলে বানাবে কে? ডক্টর ব্যানার্জি নার্সটিকে ডেকে পাঠালেন। তোমার নামটি জানি না, তুমি বলছি। তা আমার উপর আর রাগ টাগ নেই তোমার? আসলে তখন তো আপনার সঠিক পরিচয় পাইনি। আমার নাম জবা দে। তা জবা, তুমি 3 কাপ কফি বানাও তো। মানে তুমিও 1 কাপ খাবে ধরে নিয়েই বলছি। যাচ্ছি। ছন্দার কেসটা কেমন বুঝছেন বলুন তো? ডক্টর ব্যানার্জি, ডাক্তার আমাকে যা অ্যাডভাইস করে আমি কিন্তু তা শুনে থাকি। হঠাৎ এই কথা? তাহলে কনভার্স থিওরেমটা ট্রু হবে না কেন? তুমি বা ব্যারিস্টারের অ্যাডভাইস মানবে না কেন? আরে মশাই, ছুটিতে যাব বললেই কি আর যাওয়া যায়? যায় ডক্টর ব্যানার্জি, যায়। তোমার হাতে যে কটা জরুরি কেস আছে তা তোমার বন্ধু বান্ধবদের মধ্যে ভাগাভাগি করে দাও না। তোমার পক্ষে এখন কলকাতায় পড়ে থাকা অত্যন্ত বিপজ্জনক। আমি যেভাবে জানতে পেরেছি যে 27 মার্চ 88 সালে তোমার নার্সিংহোমে একটি ক্যান্সার রোগী মারা যায়, তোমার রেজিস্ট্রার। বুঝেছি। সেভাবে পুলিশেও তথ্যটা আবিষ্কার করতে পারে, আর তাহলেই আমার সম্মুখ বিপদ। আচ্ছা, আপনি এই খবরটা জানলেন কি করে? সে প্রশ্ন অবান্তর ডক্টর ব্যানার্জি। তোমাকে বরং আর একটা খবর দিয়ে রাখি, যা অত্যন্ত জরুরি। ছন্দা পুলিশের কাছে একটা জবানবন্দি দিয়েছে আমার নির্দেশ না মেনে। সে স্বীকার করেছে যে শনিবার রাত 1টা নাগাদ সে ওই কমলেশের বাড়িতে গিয়েছিল। তার জবানবন্দি অনুসারে সে ওই বাড়ির সামনে যখন যায় তখন দোতলার ঘরে আলো জ্বলছিল, একটা বচসা হচ্ছিল। হঠাৎ কাঁচের কিছু একটা পড়ে ভেঙে যাওয়ার শব্দ হয়, আর তৎক্ষণাৎ আলোটা নিভে যায়। ছন্দা নাকি তখন কলবেলটা টিপে ধরে। একটু পরে ওর মনে হয় দরজা খুলে কে যেন ছুটে বেরিয়ে গেল। তখন ও ভয় পেয়ে ফিরে আসে। আশ্চর্য! এই ঘটনা, মানে প্রায় ওই রকমই একটা ঘটনা তো বাস্তবে ঘটেছে আমার ক্ষেত্রে। আমি জানি ডক্টর ব্যানার্জি,
একটা কথা খেয়াল করে দেখো, পুলিশ জানে কমলেশ যখন খুন হয় তখন বাড়ির বাইরে কেউ একজন কলবেল বাজাচ্ছিল। এই তথ্যটার দুটো সূত্র, পানওয়ালা বটুক এবং তার স্ত্রী। পুলিশ এও জানে যে লোকটা কলবেল বাজাচ্ছিল সে বাড়ির বাইরে ছিল, ফলে সে হত্যাকারী হতে পারে না। তোমাকে যদি পুলিশ ট্রেস করতে পারে তাহলে তোমার জবানবন্দি নেবে, তখন দেখা যাবে তোমরা দুজনেই ওই দাবিটা করছো। তুমি এবং ছন্দা দুজনেই নিজ নিজ স্টেটমেন্ট অনুযায়ী ঘটনার সময় ফুটপাতে কলবেল বাজাচ্ছ। এর মধ্যে একজন নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। পুলিশ বিশ্বাস করবে যে মিথ্যে কথাটা বলছে ছন্দা, যেহেতু সে অ্যাকিউজড। এই জন্য তোমার পক্ষে কলকাতায় থাকাটা। মাঝপথেই থেমে গেলেন বাসু সাহেব, কারণ ঠিক তখনই পর্দা সরিয়ে ঘরে প্রবেশ করল জবা। তার হাতে একটা ট্রে, তাতে 3 কাপ কফি আর বিস্কিট, একটা কাপে র কফি। আপনারা নিশ্চয়ই এতক্ষণ আমার নিন্দে মন্দ করছিলেন। এ কথা কেন? আমি আসা মাত্রই আপনাদের আলোচনাটা বন্ধ হয়ে গেল, তাই। আরে না না, নিন্দে মন্দ নয়। ডাক্তার এতক্ষণ তোমার প্রশংসা করছিল, তা তোমার সামনে তোমার প্রশংসা করলে তোমার পায়া ভারী হয়ে যাবে, তাই মাঝপথে থেমে পড়েছে আর কি। প্রশংসা? ধুর, স্যার শুধু একটা নার্সেরই প্রশংসা করতেন, কিন্তু সে তো কাজ ছেড়ে দিয়ে চলে গেল। আপনার মক্কেল। তাই নাকি? আচ্ছা, তুমি থাকো কোথায় জবা? বেলঘুরিয়ায়। ডেলি প্যাসেঞ্জারই করো? তাছাড়া আর উপায় কি। তোমার বাড়িতে আর কে কে আছে? মুন্না, আমার 5 বছরের বাচ্চা মেয়ে, ননদ আর শাশুড়ি। মুন্নার বাবা এখন দিল্লিতে পোস্টেড। জবা তার কাপটা নামিয়ে রেখে পর্দা সরিয়ে কক্ষান্তরে চলে গেল সদর খুলতে। ঠিক বোঝা গেল না, মনে হলো সদর দরজার কাছে একটা চেঁচামেচি গোলমাল হচ্ছে। কি পেয়েছেন কি আপনারা? জোর করে ভেতরে ঢুকছেন কোন সাহসে? তার কথাটা শেষ হলো না, পর্দা সরিয়ে ঘরে ঢুকলো শার্ট প্যান্ট পরা 2জন লোক, তার পেছন পেছন জবা। দর্শন মাত্রই বাসু সাহেব চিনতে পারলেন ওদের, যাকে বলে সাদা পোশাকি পুলিশ গোয়েন্দা। দুজনেই মুখ চেনা। তৎক্ষণাৎ আসন ছেড়ে উঠে দাঁড়ান বাসু সাহেব। ওদের বাধা দিও না জবা, সাদা পোশাকে আছেন বটে, তবে ওরা পুলিশের লোক, লালবাজার হোমিসাইড সেকশনের। লোক দুটো বিরক্ত হয়। বোধ করি তারা এত শীঘ্র নিজেদের পরিচয় দিতে চাইছিল না। দর্শনার্থীর ভেগ ধরে কিছু জেনে নেবার ইচ্ছে ছিল তাদের। অলরাইট ডাক্তার, ব্লাড টেস্ট করিয়ে রিপোর্টটা নিয়ে আসবো মোটামুটি কাল পরশুর মধ্যে। তুমি ফি নিলে না, আমিও পিড়াপিড়ি করব না, বরং বলবো ওকালতির পরামর্শের প্রয়োজন হলে নিঃসংকোচে আমাকে ফোন করো। আর একটা কথা এখনই বরং বলে যাই, এই 2জন লালবাজারি ভদ্রলোকের কোনো প্রশ্নের জবাব না দেবার সাংবিধানিক অধিকার তোমার আছে, এইটুকু শুধু মাথায় রেখো। ব্যাস ব্যাস ব্যাস, যথেষ্ট হয়েছে বাসু সাহেব, এবার আপনি হাসুন। 2জন এবার বাসু সাহেবের দুপাশে এসে দাঁড়ালো। বাসু সাহেবের চোখ দুটো ধক করে একবার জ্বলে উঠল। তিনি পকেট থেকে নামাঙ্কিত একটি কার্ড বের করে টেবিলের ওপর রাখলেন। বললেন, দেখো, এরা 2জন কেন এসেছেন তা আমি জানি না, তবে আন্দাজ করতে পারি। সম্ভবত তোমাকে লালবাজারে নিমন্ত্রণ জানাতে। আমার টেলিফোন নম্বরটা তোমার মানি ব্যাগে ভরে রাখো, প্রয়োজনে আমাকে ফোন করতে পারো। আপনাকে উনি ফোন করবেন কেমন করেছে? যে কেসে ওকে নিমন্ত্রণ জানাতে এসেছি সে কেসে আপনি তো আগেই আপনার ঘোড়া ধরে বসে আছেন। এক মার্ডার কেসে তো 2জনের কেস নেওয়া চলে না, 2জনের ইন্টারেস্ট ক্ল্যাশ করতে পারে না? আমি যদি তোমার জায়গায় থাকতাম ডাক্তার, তাহলে ওদের একটা প্রশ্নেরও জবাব দিতাম না। চলি, গুড লাক টু এভরিবডি। পরবর্তী অংশ বিরতির পর।